নমস্কার, নতুন বাংলার বিকেলের আজকের বিশেষ প্রতিবেদন ডিএ সংক্রান্ত ব্যাপারে। দিল্লিতে সুপ্রিম কোর্টে আজকে জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে ডিএ সংক্রান্ত মামলাটি উঠেছিল এবং সেখানে গোপাল সুব্রমণিয়াম, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, সংগ্রামী যৌথ মঞ্চ যাকে এই মামলা সওয়াল করার জন্য তার সঙ্গে এর আগেও কনফারেন্স করেছেন, তিনি উপস্থিত ছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি আদালত কক্ষ ছেড়ে চলে যেতে আজকে বাধ্য হন। কী সেই দুর্ভাগ্যজনক পরিস্থিতি? ডিএ নিয়ে মানুষের কেন এত ক্ষোভ, এত যন্ত্রণা দীর্ঘদিন, এবং তারপর আইনি লড়াই, সেখানে জয়, সরকার পরিবর্তন, কেন গ্র্যান্টি নেট নিয়ে এখনও সরকারের তরফ থেকে নির্দিষ্ট নোটিফিকেশন জারি হচ্ছে না? হাজারো প্রশ্ন নিয়ে আজকে আদালতের মামলার দিকে আমরা সবাই তাকিয়েছিলাম, কিন্তু কি হলো আদালতে, সেই সম্বন্ধে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বক্তব্য রেখেছেন, শোনাবো। দিল্লি থেকে আজকে লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি ছিল এবং আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ঘোষণা মতো আজকে আমরা বলেছিলাম যে গোপাল সুব্রমণিয়ামজি থাকবেন। উনি ছিলেনও, কিন্তু মামলা শুরুর সময় আর থাকতে পারেননি। আপনারা হয়তো যারা দেখেছেন তাদের মনে হচ্ছে যে কই সংগ্রামী যৌথ মঞ্চ তো বললো, তারপর কই উনি তো থাকলেন না। এই মামলাটার প্রস্তুতি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে খাটছি এবং ওনার জন্য প্রচেষ্টা আমরা অনেক দিন থেকে করছি। হয়তো অনেকে এটা ধারণা করা সম্ভব নয় যে গোপাল সুব্রমণিয়াম কি এবং কেন, কিভাবে ওনাকে মামলাতে পেতে গেলে কি কাঠখড় পোড়াতে হয়। পয়সা থাকলেও উনি মামলাতে অ্যাপিয়ার করেন না সাধারণত। আজকে ওনার থাকার কথা ছিল। আমরা টানা 3 দিন এটাকে নিয়ে কনফারেন্স করেছি। আমাদের মুখ্য বিষয়টা ছিল যে সরকারের সাথে আলোচনা করে আমরা মোটামুটি যারা সরাসরি সরকারি কর্মচারী, শুধুমাত্র যারা দৈনিক মজুরি প্রাপ্ত, যেমন ধরুন হোমগার্ড আছেন, এরকম অনেকগুলো সেক্টর আছে, এবং তার সাথে হচ্ছে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, এদের বিষয়টা শুধুমাত্র সমস্যাটার এখনো সমাধান হয়নি। তাছাড়া সরকারি কর্মচারীদের বিষয় আসাগুলো মোটামুটি প্রায় সমাধান হয়ে এসছে। 16 থেকে 19 পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়ার মোট যে বকেয়া হয় তার মোটামুটি 43% সরকার পরিশোধ করেছেন। সেটাকে যদি টোটাল পিরিয়ডের বকেয়া ধরা হয় তাহলে টোটাল পিরিয়ডের বকেয়ার 25%-এর বেশি সরকার পরিশোধ করেছে। কিন্তু এখানে যেটা বিষয় সেটা হলো যে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী পেনশনারদের মধ্যে প্রায় 6 লক্ষাধিক হচ্ছেন গ্রান্টি নেডের কর্মচারী। তাদের জন্য 13ই মার্চ নোটিফিকেশন গত সরকারকে চাপ দিয়ে আমরা করিয়েছিলাম ভোটের মুখে। তাছাড়া কিন্তু আর কোনো অগ্রগতি সেভাবে হয়নি। ডিপার্টমেন্টাল কাজকর্ম চলছে। মুখ্যমন্ত্রীর সাথে যখন আমরা বসেছিলাম তারপরে তিনি একাধিকবার বলেছেন আমাদেরকে যে ভরসা রাখুন, আমি সবকিছু মিটিয়ে দেব। সরকার কোর্টে যে বক্তব্য পেশ করেছে সেটা আমাদের মনোপুত হয়নি। তারা বলেছেন যে এই রায়ের দ্বারা তারা গভর্ন নয়, তারা তাদের মতো করে দেবেন যাতে করে বৈষম্য না থাকে, সেই কারণে। এটা সেই গ্রান্টি নেটের কর্মচারীদের জন্য সে দয়ার দানের মতো হয়ে গেল। যদিও আমাদের ভরসা আছে, আমরা আবার বলছি যে মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে যে তিনি মিটিয়ে দেবেন, কিন্তু সেই মেটানোটার মধ্যেও যেন বৈষম্য না থাকে, আমাদের চাহিদা হচ্ছে সেটা যে নোটিফিকেশনটা আসুক। সরকারের অর্থে সংস্থান করতে সময় লাগছে, আমরা না হয় সেটার জন্য সরকারকে সময় দেব, কিন্তু মিটিয়ে দেব করে বলা এবং কোর্টে এসে পরে অন্য মত পোষণ করা, সেটা আমাদের কাছে একটা কনফ্লিক্টিং মনে হয়েছে। আমরা গত পরশুদিনও মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি তারপরে গতকালকে একটা বিবৃতি দিয়েছেন যে গ্রান্টি নেট নিয়ে, মানে নবান্ন থেকেই একটা বিবৃতি উনি দিয়েছেন। আমরা তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের বিষয় যেটা ছিল, মুখ্য বিষয়, সেটা হচ্ছে গ্রান্টি নেটের বিষয়ে কোনো একটা ডিরেকশনকে নিয়ে নেওয়া, এবং সেটা নিয়ে আমরা ফুল প্রিপেয়ার ছিলাম। অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আজকে গোপাল স্যার কোর্টরুমে গিয়েছিলেন। এবার কোর্টরুমে আইনজীবীদের যে লবি থাকে একদম সামনে গিয়ে গোপাল স্যার বসেছিলেন, তার পাশে ইউনিটি ফোরামের আইনজীবী করুণানন্দী বসেছিলেন, এবং সেখানে যখন গোপাল স্যার বলেন যে করুণানন্দী তারপর ওনাকে বিভিন্ন পয়েন্টগুলো বোঝাতে শুরু করেন। আমার মনে হয় এগুলো মানে এখতিয়ার বহির্ভূত কাজকর্ম। উনি যার হয়ে অ্যাপিয়ার করছেন তাদের যে চাহিদা, তারা মামলাটাকে যেভাবে দেখছেন, তাদের যারা কর্মচারী, তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা গোপাল সুব্রমণিয়ামজিকে দিয়েছি। সেখানে অন্য কারোর মতামত সেখানে তার কাছে ব্যক্ত করা এবং সেটাকে নিয়ে মানে মিনিটের পর মিনিট ধরে তাকে বুঝিয়ে যাওয়া, এবং আলটিমেটলি আমি যেটুকু রিপোর্ট পেলাম, আমাদের এওআর সহ যারা ওখানে উপস্থিত ছিলেন, একদম কাছে ছিলেন, গোপাল স্যার বলেছেন যে দেখুন, সরকারি কর্মচারীদের অধিকাংশ তো পেয়েছে, কিছু না কিছু পেয়েছেন, তাহলে যারা পাননি, মানে উনি মেনলি বলেছেন যে পিএফ অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং 2 বছরের লক পিরিয়ড করা হয়েছে। আমি এই ক্ষেত্রেও বলি যে আগের সরকার সেটাকে পিএফ অ্যাকাউন্টের টাকাটাকে 2 বছর লক পিরিয়ড করেছিল। আমরা যখন পরিবর্তিত সরকারের মুখ্যমন্ত্রীর সাথে আমরা যখন বসি এবং এই কথাটা যখন আমাদের কর্মচারীদের পক্ষ থেকে তোলা হয়, উনি সঙ্গে সঙ্গে বলেন যে এটাকে আমরা 1.5 বছর কমিয়ে দিচ্ছি।
আমাকে একটু সময় দিন, এই ফিনান্সিয়াল ইয়ারটা, সামনের ফিনান্সিয়াল ইয়ারের প্রথম দিন থেকেই আপনারা টাকাটা তুলে নিতে পারবেন। অর্থাৎ 1 এপ্রিল 2027 থেকে এই টাকা কর্মচারীরা তুলে নিতে পারবেন। কোন কর্মচারীরা? গ্রুপ সি, গ্রুপ ডি এবং গ্রুপ এ যারা চাকরি করেন সেই সব কর্মচারীরা। উনি তখন বলেন যে গ্রান্টি নেটের কর্মচারী যারা কিছু পাননি, আমাকে তাদের বিষয়ে কোনো একটা ডিরেকশন সরকার কোর্টের কাছ থেকে করিয়ে নিতে দিন, এবং তার সাথে কোয়ান্টিফিকেশনের বিষয়টাকে নিয়ে। তখন যেটা শুনতে পাচ্ছি যে করুণানন্দী তখন বলেন যে না, আমি বিষয়টাকে আজকে লিড করব এবং আমি এই বিষয়গুলোকে বলবো। সেখানে কোথাও না কোথাও মানে গোপাল স্যার অসম্মানিত হয়ে কোর্টরুম ছেড়ে মামলা শুরুর আগেই বেরিয়ে চলে যান। তখন মাননীয় বিচারপতিরা কোর্টরুমেই মানে ঢুকে গেছেন আর কি, এবং আমরা পুরো হকচকিয়ে যাই। উনি বলেন যে মামলাতে মানে আজকে আমি সওয়াল করতে পারবো না, আমার পক্ষে সওয়াল করা সম্ভব নয়। উনি বেরিয়ে চলে যান। এত পরিশ্রম করে এই মামলাটাকে এই জায়গাতে নিয়ে যাওয়া এবং তীরে এসে তরি ডুবা, মানে আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক একটা ব্যাপার। আজ কোর্টে যে শুনানি হয়েছে সেখানে সব পক্ষের একজন করে প্রতিনিধি তারা গিয়ে পরে মনিটরিং কমিটির কাছে বলবেন, এবং মনিটরিং কমিটির কাছে বলার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোর্ট থেকে ডিরেকশন পাওয়া। এই কোর্ট থেকে ডিরেকশন না পেলে পরে মনিটরিং কমিটির কাছে গিয়ে পরে খুব একটা কিছু হবে না। তার কারণ আগেও আমরা এফিডেভিট করে জমা করেছি, মনিটরিং কমিটি কিন্তু সেসব নিয়ে উচ্চবাচ্য করেনি। সুতরাং এই কোর্ট থেকে ডিরেকশন পাওয়াটাকেই আমার মনে হয় সব পক্ষের ফোকাস করা উচিত ছিল। আসলে গ্রুপের মামলাতে এই ধরনের কনফ্লিক্টিং হতে থাকে বলেই গ্রুপের মামলাতে এত মানে মানে জয়লাভ করা এত কষ্টকর হয়ে দাঁড়ায়। মানে ব্যক্তিগতভাবে আমি সাধারণত হতাশ হই না, কিন্তু আজকে আমার কাছে অত্যন্ত হতাশার একটা জায়গা। অনেক কাঠখড় পোড়ানোর পরে আজকে এই জায়গাটা তৈরি হয়েছিল আর কি। আর্থিক ব্যাপারটা তো আছেই, সেটা তো ছেড়েই দিলাম। সমস্ত পয়সা সব আমাদের মানে পেমেন্ট করেছি, তারপরে এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা। হয়তো উনি মানে পুরো শুনানিটাতে থাকলে আজকেই হয়তো গ্রান্টি নেটের জন্য কোনো একটা মানে ডিরেকশন কোর্ট থেকে চলে আসতো। যাই হোক, আগামীকালকে আবার শুনানি আছে, আমরা চেষ্টা করছি ওনার মান ভঙ্গ করে যদি রাজি করানো যায়, না হলে অন্য কাউকে দাঁড় করাতে হবে। ভালো থাকবেন সকলেই, সাথে থাকুন, এটুকুই বলার।